স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আর্থিক দুর্নীতি আর মেয়র হিসেবে অযোগ্যতা নিয়ে সাবেক মেয়র সাইদ খোকনের তোলা অভিযোগের জবাব দিলেন শেখ ফজলিনুর তাপস। তার দাবি, অভিযোগটি ভিত্তিহীন। এটা ব্যক্তিগত আক্রোশ থেকে আক্রমণ, যার উত্তর দেয়া সমীচীন নয়। বিস্তারিত তৌহিদ শান্ত রিপোর্টে। গতকাল শনিবার রাজধানীতে সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন অভিযোগ তুলেছিলেন শেখ তাপসের বিরুদ্ধে। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। ওনার ব্যক্তিগত অভিমত এটার কোনো গুরুত্ব বহন করে না। একদিন পর এই অভিযোগ সম্পর্কে মুখ খোলেন এখনকার নগরপিতা। কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি একজন দায়িত্বশীল পদে থেকে দেয়াটা সমীচীন মনে করি না। রোববার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এক আয়োজন শেষে প্রথমবারের মতো তার বিরুদ্ধে আসা অভিযোগের জবাব দেন শেখ তাপস। কারো থেকে কোনো জিম্মি করে অথবা কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতিতে কিছু অর্থ নিয়ে থাকে, অর্থ আত্মসাৎ করে থাকে, সেই ক্ষেত্রে দুর্নীতি হয়। এছাড়া যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না। এমনকি দুপুরে নগর ভবনে একই অভিযোগের জবাব আবারও দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সত্য কথা বলায় নিজ দল আওয়ামী লীগের সমর্থন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা কাদের। তিনি আরো বলেন, পৌর নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। রোববার বসুরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে প্রচারকালে এসব কথা বলেন মির্জা কাদের। কেন্দ্রীয় আওয়ামী লীগ আমার সাথে নাই, নোয়াখালী আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্রশস্ত্র বাড়াইছে, ডিসিএসপি নির্বাচন অফিসার আমার সাথে নাই। আল্লাহর গজব পড়ব কেন্দ্র থেকে এ পর্যন্ত যারা এগিয়ে করতেছ। ওবায়দুল কাদের সাহেব ঘরে ঘরে চাকরি দিবে বলছে, সেই চাকরি কোথায়? শেখ হাসিনা যে চেষ্টা করেন না, এটা ঠিক না, আন্তরিকভাবে চেষ্টা করতেছে, কিন্তু কিছু সামসার জন্য, টাউন পাট পাড়ার জন্য আমরা পাইতেছে না। বারুদের গন্ধ পাইতেছে, অস্ত্রের যে যন্ত্রণানি চলতেছে, যে কোনো সময় আমার জীবন বিপন্ন হতে পারে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। রোববার সকালে আওয়ামী লীগ নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বিজয় ছিল অসম্পূর্ণ, চারিদিকে ছিল শূন্যতার হাহাকার। তার প্রত্যাবর্তনের মাধ্যমে বিজয় পূর্ণতা পায়। মুক্তিযুদ্ধের চেতনা, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা আমাদের বিজয়কে সুসংহত করব। যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের তৈরি ভ্যাকসিন গ্রহণের বিষয়ে কোভ্যাক্সের দেয়া চিঠিকে ইতিবাচক হিসেবে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশ কোভ্যাক্সের এই ভ্যাকসিন নেবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। তাই সবকিছু ঠিক থাকলে প্রাথমিকভাবে ফাইজারের 8 লাখের বেশি ডোজ ভ্যাকসিন পেতে পারে বাংলাদেশ। ফাইজারের ভ্যাকসিন যে তাপমাত্রায় বহন ও সংরক্ষণ করতে হয়, সেই ধরনের ব্যবস্থা বাংলাদেশে নেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রয়োজনে সেটিও জোগাড় করার চেষ্টা করা হবে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি এবং সংক্রামক রোগের ভ্যাকসিন তৈরির জন্য আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা সিপিআই এর নেতৃত্বে
করোনা ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের জন্য কোভ্যাক্স প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের তৈরি করা ভ্যাকসিন বাংলাদেশ নেবে কিনা তা জানতে চেয়ে শুক্রবার চিঠি দিয়েছে কোভ্যাক্স। তাদের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ফাইজার বায়োএনটেকের করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে চাইলে 18 জানুয়ারির মধ্যে জানাতে হবে। আমরা মনে করি যে কোনো ভ্যাকসিনই আমাদের দেশের মানুষের জন্য এখন কাজে লাগবে, সুতরাং আমরা পজিটিভলি দেখছি এটাকে, এবং কিভাবে এটাকে আনা যায় সেই জন্য আমাদের কি প্রস্তুতি নিতে হবে সেটা নিয়ে আমরা কাজ করছি। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পাওয়া যাবে, মে মাসের আগে, অবশ্যই মে মাসের পরে না। ফাইজারের ভ্যাকসিন -70°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, এটিকে চ্যালেঞ্জ মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বাংলাদেশে জনস্বাস্থ্য ইনস্টিটিউট IEDCR ICDDRBতে -70°C তাপমাত্রায় ভ্যাকসিন রাখার ব্যবস্থা রয়েছে। ক্যাপাসিটির ফ্রিজার বা কিছু আছে কিনা সেগুলো দেখছি আমরা, আমাদের সরকারি যেমন প্রতিষ্ঠানে দেখছি, বেসরকারি প্রতিষ্ঠানেও দেখছি, এবং পাশাপাশি এটাও দেখছি যে যদি কোথাও না থাকে সেই ক্ষেত্রে কিনতে কতটা সময় লাগবে এবং আমরা কিনতে পারবো কিনা, সেই বিষয়গুলো আমরা কিন্তু এক্সপ্লোর করছি। মানে আমরা সব দিক খুবই ওপেনলি যাতে নেওয়া যায় সেরকম একটা অ্যাটিটিউডে এটাকে আসলে এক্সপ্লোর করছি। ফাইজারের এই ভ্যাকসিন ফ্রন্টলাইনার হিসেবে শুধু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দিতে হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে কোভিড-19 ভ্যাকসিন টাস্ক ফোর্স, যার মাধ্যমে পর্যায়ক্রমে 80% মানুষকে দেওয়া হবে করোনার টিকা। উপজেলা থেকে জাতীয় পর্যায়ে মোট 5টি কমিটির সমন্বয়ে গঠিত হবে এই টাস্ক ফোর্স। কোভিড-19 টিকা প্রয়োগে কোভ্যাক্স এবং নন কোভ্যাক্স টিকার ক্ষেত্রেও তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন নীতিমালা। করোনা টিকা প্রয়োগের বিস্তারিত রিশাদ হাসানের রিপোর্টে। বাংলাদেশে কোভিড-19 টিকা সংরক্ষণ, বিতরণ, প্রয়োগ ও সমন্বয় করতে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশকৃত নীতিমালা এখন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায়, যেখানে বলা হয়েছে সারা দেশে টিকা ব্যবস্থাপনাকে নিয়ে আসা হবে 5টি মূল কমিটির অধীনে। টাস্ক ফোর্সের মূল টিকা ব্যবস্থাপনা কার্যক্রমে নেতৃত্ব দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকা ব্যবস্থাপনা কার্যকরী কমিটি। টিকা ব্যবস্থাপনা প্রস্তুত ও প্রয়োগে থাকবে স্বাস্থ্য অধিদপ্তরের একটি মূল কমিটি। বিভাগীয় পর্যায়ে কাজ করবে বিভাগীয় সমন্বয় কমিটি। এভাবে পর্যায়ক্রমে জেলা সমন্বয় ও উপজেলা সমন্বয় কমিটি কাজ করবে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থাকবে মাঠ পর্যায়ের আরও একটি বিশেষ সেল ও একটি সমন্বয় কমিটি। বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে টিকা সরবরাহের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার গঠিত জোটের নাম কোভ্যাক্স। এর বাইরে বাংলাদেশ যেসব দেশের টিকা পাবে সেগুলো নন কোভ্যাক্স। এই দুই মাধ্যম থেকে প্রাপ্ত টিকাগুলো একই ধরনের নাও হতে পারে, সেক্ষেত্রে বিকল্প পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যেহেতু সেখানে অনেক দেশের থেকেই বা অনেক কোম্পানির প্রস্তুতকৃত টিকাই থাকবে, তো সেইটা আমরা সেটাও মাথায় রেখেছি। যদি দু রকমের টিকা হয়, আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে পরিবর্তন আনা বা রিফ্রেশার প্রশিক্ষণ করা, সেগুলো আমরা আমাদের পরিকল্পনার মধ্যে রেখেছি। টিকা প্রয়োগের ক্ষেত্রে এশিয়ার মধ্যে অন্যতম সফল দেশ বাংলাদেশ। জনসংখ্যার বিচারে বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশের টিকা প্রয়োগের সমন্বয়ের অভিজ্ঞতা বেশি, তাই অতীত অভিজ্ঞতাও কাজে লাগাতে পারে বলে মত টেকনিক্যাল কমিটির সদস্য ডক্টর মুস্তাকের। প্রতিষ্ঠান ভিত্তিক উদ্যোগ নেওয়া হবে, আর আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে সেই তালিকাটা করবে। সব ঠিক থাকলে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ ডোজ টিকা, যা পর্যায়ক্রমে 25 লাখ মানুষকে দেওয়া সম্ভব হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা ভ্যাকসিন আনতে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়ে দুর্নীতির সুযোগ করে দিয়েছে সরকার। রোববার সকালে রাজধানীতে বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগের চার্জ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী 13 জানুয়ারি 2021 বুধবার সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। মানুষের জীবন রক্ষাকারী টিকা আমদানির প্রক্রিয়ায় অস্পষ্টতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে জনগণের টিকা প্রাপ্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 25 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 1071 জন। রোববার বিকেলে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সকাল 8টা পর্যন্ত শনাক্ত 1071 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,22,453 জন হয়েছে।
আর একদিনে মারা যাওয়া 25 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা 7,781 জনে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজ তারাই ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, স্বাধীনতা বিরোধীদের অপপ্রচার নতুন কিছু নয়। মুক্তিযুদ্ধের পর থেকেই তারা ইতিহাস বিকৃতির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শালি জয় রিপোর্ট। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সভাপতি শেখ হাসিনা স্মৃতিচারণ করেন ঐতিহাসিক এই দিনটির। বাংলার মানুষের প্রতি জাতির জনকের অকৃত্রিম ভালোবাসার কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। 9টা মাস যে কারাগারে ছিলেন, সেখানে তার উপর যে অত্যাচার নির্যাতন, তিনি আপনারা লক্ষ্য করবেন শুকিয়ে কিরকম দরিদ্রি হয়ে যান, 40 পাউন্ড ওজন তার কমে যায়। তিনি যখন মুক্তি পেলেন এবং ফিরে এলেন বাংলার মাটিতে, আপনারা দেখেন, আমি একজন পরিবারের সদস্য হিসেবে এটুকু বলবো, আমার আব্বা কিন্তু আমাদের কাছে আসেন নাই, তিনি তার জনগণের কাছে আগে গিয়েছিলেন, সবার আগে। তার জনতা তাদেরকে যে তিনি কত ভালোবাসতেন, সেটাই হলো সব থেকে বড় কথা। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রবর্তিত গণমুখী শাসন ব্যবস্থা বাকশাল অব্যাহত থাকলে দেশ থেকে দারিদ্র্য আর ক্ষুধা অনেক আগেই দূর হয়ে যেত। 5 বছরের একটা কর্মসূচি তিনি নিয়েছিলেন, জাতীয় ঐক্য গড়ে তুলে সকলকে নিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করবার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কিছু মানুষ এত বেশি বুঝে ফেলে এবং তাদের অপপ্রচার, তাদের অপকর্ম সেই সময় নানাভাবে ব্যতিব্যস্ত করে তোলা, যা কিছু করতে চান সেখানে বাধা দেওয়া। কারণ স্বাধীনতা বিরোধীরা তো সবসময় সক্রিয় ছিল। শেখ হাসিনা বলেন, ইতিহাস বিকৃতিকারীদের অপচেষ্টা সফল হয়নি। এই জাতির বিশ্বে মাথা উঁচু করে চলবে। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল, আজকে তারাই ব্যর্থ। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে যে মর্যাদা পেয়েছে, এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলব। আলোচনায় উঠে আসে করোনা ভাইরাস প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন পেতে সরকারের তৎপরতা অব্যাহত, তবে নিরাপদ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের বাদানুবাদ দিয়ে রাজনৈতিক অঙ্গনও সরগরম। তথ্যমন্ত্রী ব্যক্তিগত বিরোধ বললেও বিএনপি মহাসচিব একে দিয়েছেন সরকারের দুর্নীতি প্রমাণের তকমা। জাতীয় পার্টির সর্বোচ্চ নেতা এই বিরোধে দেশের সমন্বয়হীন পরিচালনার ছায়া দেখছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গুলিস্তান ও ফুলবাড়িয়ায় দুটি মার্কেটে অবৈধ দোকান ভেঙে দেওয়ার পরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের বিরোধ সামনে আসে। এ নিয়ে আলোচনা সমালোচনা চলছে প্রধান রাজনৈতিক দলগুলোতেও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের বক্তব্য সরকারের দুর্নীতির প্রমাণ বহন করে। বর্তমান মেয়র অভিযোগ করছেন যে সাবেক মেয়র এই দুর্নীতি করেছেন, তো তার মুখ দিয়ে বেরিয়ে আসছে যে কি হয়েছে, দুর্নীতি কি হয়েছে, আর যারা এখন আছেন তারা কি করছেন সেটাও আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। সুতরাং এটা আপনার বর্তমান যে দুর্নীতির সামগ্রিক সর্বগ্রাসী চিত্র, সেটাই বেরিয়ে আসে। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বিষয়টিকে দেশ চালনায় ক্ষমতাসীনদের সমন্বয়হীনতা হিসেবে ব্যাখ্যা করেন। একজন মেয়র আর প্রাক্তন মেয়র তারা একজনকে দোষারোপ করছেন এবং প্রাক্তন মেয়র নতুন মেয়রকে উপযুক্ত নয় বলে ঘোষণা করছেন। তাদের দলের মধ্যে কি অবস্থা আপনারা বুঝতে পারছেন। তবে তথ্যমন্ত্রী মনে করেন, দুই মেয়রের এই বাহাস রাজনৈতিক নয়, ব্যক্তিগত। প্রথমত মেয়র তাপস সাহেবের ব্যাপারে যে সাইদ খান বক্তব্য দিয়েছে, এগুলো তাদের ব্যক্তিগত বক্তব্য, এখানে কোনো দলের কোনো কিছু নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। 12 বছরে পদার্পণ করল দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ। আংশিক নয়, পুরো সত্য জানানোর অঙ্গীকার নিয়ে 2010 সালের 10 জানুয়ারি যে পথ চলা শুরু, পাঠকের আস্থা ও ভালোবাসায় তা অব্যাহত রয়েছে।
প্রতিবছর জমকালো উৎসবের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলেও এবার করোনা বাস্তবতায় স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়। 12 বছরে পদার্পণ উপলক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে কেক কাটা হয়। উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ 24-এর সিইও নঈম নিজাম। গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা ও মুক্ত বুদ্ধি চর্চার ক্ষেত্রে কালের কণ্ঠ তার স্বকীয় বৈশিষ্ট্য সমুজ্জ্বল রাখবে এমন প্রত্যাশার কথা জানান সবাই। আমাদের এই মিডিয়া গ্রুপ এই মুহূর্তে একদিকে সফল একটা অবস্থানে বাংলাদেশের মিডিয়া জগতে, আরেকটা অনেকের ঈর্ষার অনল জ্বলে ওঠে আমাদেরকে দেখে। দুটি পার্ট আছে। এই কারণ হলো আমাদের প্রত্যেকটা মিডিয়ার সাফল্যর জনক একটা অবস্থান। এই যুগে, এই কালে, এই অবস্থানে একটি সংবাদপত্র 12 বছর সাফল্য নিয়ে টিকে থাকাটা একটা বিশাল ঘটনা। আমরা আগামী 12 বছরে আরও অনেক অনেক দূর যেতে চাই। 12 বছর যদিও একটি লম্বা সময়, আমি মনে করি আসলে প্রত্যেক বছরই আমরা এক পা দুপা করে এগোতে চাই। প্রত্যেকটি জন্মদিনেই যেন আমরা কিছু না কিছু বেশি অর্জন করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের হত্যাকাণ্ড তদন্ত করছে পুলিশ। সেই সাথে ডিএনএ পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত দিহানের 3 বন্ধুকে নজরদারিতে রাখা হয়েছে। রবিবার মামলার অগ্রগতি নিয়ে এসব তথ্য দিয়েছে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান। ফারদিন ইফতেখার দিহানের সঙ্গে 2 মাস আগে থেকে আনুশকার সম্পর্ক ছিল বলে তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। আনুশকা হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আসামি করা নিয়ে দ্বিধায় পরিবার। দিহানের বয়স কমিয়ে দেওয়া হয়েছে বলেও সন্দেহ তাদের। আগে থেকে দিহানের সাথে কোনো সম্পর্ক ছিল না বলেও দাবি পরিবারটির। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে গেল নভেম্বর থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। আর হাসপাতালের দেয়া তথ্যের ভিত্তিতেই মামলায় নিহতের বয়স প্রাথমিকভাবে নথিভুক্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনার ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে তারা কার সাথে কথোপকথন করছে এবং কতটা পরিমাণ করছে সেগুলো তো আমরা সেগুলো অ্যানালাইসিস করছি এবং এগুলো অ্যানালাইসিস করে দেখা যায় যে তাদের যোগাযোগটা বেশ সময় ধরেই চলছে। আটক দিহানের 3 বন্ধুকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলেও পুলিশের নজরদারিতে রয়েছে তারা। ডিএনএ পরীক্ষায় তাদের সম্পৃক্ততা পেলে নেওয়া হবে ব্যবস্থা। মোবাইল তারা যে ব্যবহার করেছে সেই মোবাইলের লোকেশন বিবেচনা করে দেখা যায় তারা এইখানে ছিল, এরকম আমরা প্রমাণ পাই নাই। যদি ফরেনসিক রিপোর্টে এরকম তথ্য আসে যে এখানে একাধিক ব্যক্তি ছিল, তাহলে অন্য যারা আছে তারা দ্রুততার সাথে আইন আমলে আসবে এবং তাদের সর্বোচ্চ পানিশমেন্টের নিশ্চয়তা আমরা বিধান করব। কারাগারে থাকা আসামি দিহানের পক্ষে এখনো কোনো আইনজীবী নিয়োগ করেনি তার পরিবার। বৃহস্পতিবার গ্রুপ স্টাডির কথা বলে কলাবাগানে বন্ধুর বাড়িতে গিয়ে রক্তক্ষরণে মৃত্যু হয় আনুশকা নূর আমিনের। ওই দিনই ধর্ষণের পর হত্যার অভিযোগে দিহানের বিরুদ্ধে মামলা করে আনুশকার পরিবার। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মাত্র 2 টাকার শ্যাম্পুর ভাগাভাগি নিয়ে বোনের সাথে দ্বন্দ্বের জেরে আত্মহত্যা করেছে জেসমিন আক্তার নামে মানিকগঞ্জের এক স্কুল ছাত্রী। শনিবার দুপুরে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কুশাভাঙা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ। কাবুল খানের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ জেলার আটিগ্রাম ইউনিয়নের কুশাভাঙ্গা গ্রামের কৃষক সোহরাব হোসেনের মেয়ে জেসমিন আক্তার শনিবার নিজ ঘরে আত্মহত্যা করে 6ষ্ঠ শ্রেণীর এই শিক্ষার্থী। স্বজনরা জানান চুলের শ্যাম্পু নিয়ে বড় বোনের সাথে তার কথা কাটাকাটি হয়। এরই জেরে সে আত্মহত্যা করতে পারে বলে অভিযোগ রয়েছে। আমার এক বাসুর পরে ডাক দিচ্ছে আমারে আমাকে মা তাড়াতাড়ি বাড়িতে জেসমিন যে ঘরে জুল বানিয়েছি আর এটা থাপুর দিছি কইছি গোসল গেছে আর দেখি কি ফাঁস দিছে। ফাঁসে এইরকম নিয়ে গেছে দেখলাম, বাড়িতে এসে শুনলাম এই শ্যাম্পু নিয়ে দুই বোনে ঝগড়া করছে। এই পর্যন্তই। প্রতিবেশীরা জানান নিজ ঘরে জেসমিন আক্তারের মৃতদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মানে এর মধ্যে যাবার এই বাচ্চারা ঝগড়া লেগে এটা করবো, এটা তো ভাবি নেই। এই বেশি সময়ের মধ্যেও না, আমার বাড়িপুর দাইছে দৌড়িয়ে, তারপরে এই যে শুনি বলে শ্যাম্পু নিয়ে ঝগড়া করে এই ব্যাপার। 2 বোন একটু সামান্য একটা শ্যাম্পু নিয়ে একটু ঝগড়া কাটাকাটি হচ্ছে, ও রাগ করে মেয়েটা একবারে তোমার ফাঁসি দেয়, গলায় ফাঁসি দেয়, মারা গেছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এ বিষয়ে এখনই কথা বলতে রাজি হয়নি পুলিশ।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে নূর হাকিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 রোহিঙ্গা। রোববার সকালে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ক্যাম্পে দুপক্ষের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান থেকে এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তার শরীরে গুলির চিহ্ন পাওয়া না গেলেও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সময় হলো আরও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাতের দাবি, সরকার দলীয় প্রার্থী রেজাউল করিম ভোটের মাঠে বাড়তি সুবিধা পাচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী বিএনপিকে প্রচারণায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে নির্বাচনের সার্বিক পরিবেশ রক্ষায় প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সরকারের নীতি সীমাবদ্ধতার কারণে চাল উৎপাদন করে ঠকে যাচ্ছে কৃষক, এমন মন্তব্য উঠে এসেছে নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায়। এজন্য কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতেও সরকারকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়ন্ত্রণ করা না গেলে আসছে রমজানে চালের বাজার অস্থির হওয়ার শঙ্কাও করছেন তারা। প্ল্যাটফর্মের সমন্বয়ক দেবপ্রিয় ভট্টাচার্যের দাবি, কৃষি পণ্যের দাম নির্ধারণে আলাদা কমিশন গঠনের। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য চাল। সবার কাছে অতি প্রয়োজনীয় চাল নিয়ে চালবাজিও যেন থেমে নেই। ভরা মৌসুমে বাজারে বেড়ে চলেছে খাদ্যপণ্যটির দাম। কেন বাড়ছে তার উত্তরও জানা নেই কারো কাছেই। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত চালের দাম বাড়ছে কেন, কার লাভ কার ক্ষতি শীর্ষক আলোচনায় যুক্ত হন দেশের বিভিন্ন জেলার কৃষক। যার বড় তারা ধান স্টক করে রাখে, আমার সুদের হারটা বেশি, সেই হিসেবে আমাদের লাভ আর কি হয় না। 3 মাস যদি ধরে রাখতে পারি ওই টাকাটা, পরে ধানটা বিক্রি করতে আমরা কৃষককে সেই লোটটা শোধ করতে পারবো। আলোচনায় উঠে আসে সুবিধা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। মিল মালিকরা অবশ্য বলছেন, গুটি কয়েক বড় ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে পড়েছে পুরো বাজার। এই গ্রুপ অফ কোম্পানিগুলো বিদেশ থেকে টাকা আনছে, 2 থেকে 3% সুদে এই টাকাটা আনছে। এই টাকা কিন্তু নিয়ে সার্ভের ব্যবসা তারা নামছে। তাহলে 17% সুদ দিয়া আর 3% সাথে আর যেখানে ফান্ড থেকে তারা টাকা নিচ্ছে বিনা সুদে, তাদের সাথে কম্পিটিশন পারি নাই। সংকট নিরসনে সরকারের মজুদ বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। অবশ্য চালের দাম দ্রুত কমে আসবে বলে দাবি সরকারি মহলের। গুদামে শস্য রাখা, তার বিনিময়ে অর্থ নেবে কৃষক, পরবর্তী ফসলে যাবে। যখন গুদামে মজুতকৃত অর্থ মৌসুম আসবে বিক্রি করবে, গুদামের টাকা পরিশোধ করবে, সে ভালো থাকবে। চালের দাম আমাদের 40 থেকে 50 টাকার মধ্যে যদি থাকে, তাহলে আমি মনে করি কৃষকও লাভবান হবে, এবং ধানের দাম 1000 টাকার বেশি যদি থাকে কৃষক লাভবান হবে। সমাপনী বক্তব্যে নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জোর দেন কৃষিপণ্য মনিটরিং এ কমিশন গঠনের। কৃষির উন্নতি হয়েছে, কৃষকের তো সেভাবে উন্নতি হলো না। সেহেতু কৃষির উন্নতির ভাগিদার বিশেষ করে ছোট এবং মাঝারি কৃষক, তারা সেখানে কতখানি হতে পারবে। আগামী দিনে সরকারের এই যে চিন্তা, যে সরকারি নীতি, সেই নীতির দক্ষতা বৃদ্ধি করা, যে বাংলাদেশে একটি রাইস এগ্রিকালচারাল প্রাইস কমিশন করা হোক। এছাড়া আসছে রমজানে দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ চান সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের পক্ষে আওয়াজ উঠল খোদ রিপাবলিকান দল থেকে। শনিবার রিপাবলিকান সিনেটর প্যাট টবি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত হওয়ার মতোই অপরাধ করেছেন। এই ঘটনায় বিদায়ী প্রেসিডেন্টকে সময়ের আগেই ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়া আরও জোরদার করেছে ডেমোক্রেটরা। এদিকে 20 জানুয়ারি বাইডেনের শপথে ট্রাম্প না থাকলেও উপস্থিত থাকবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে 62 জন যাত্রী নিয়ে শনিবার নিখোঁজ হয়ে যাওয়া বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপি জাকার্তা পুলিশ সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।
ওই বিমানে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। শ্রীবিজয়া এয়ারের বোয়িং 373 বিমানটি জাকার্তা থেকে পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্তিয়ানাকে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। জানাবো খেলার খবর ফুটবল। টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা জিতল বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে অস্কার ব্রুজেলের শিষ্যরা 1-0 গোলে হারিয়েছে সাইপ স্পোর্টিং ক্লাবকে। বসুন্ধরার জার্সিতে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন ফরওয়ার্ড রাউল অস্কার বেচেরা। বিস্তারিত রিপোর্টে। আবারও জয়ের উল্লাসে লাল রঙের হাসিতে মাতল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সবুজ ঘাস। ট্রফি হাতে যে উদযাপন তা ফেডারেশন কাপে নিজেদের আধিপত্য ধরে রাখার উদযাপন। টানা দ্বিতীয়বার ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন জয়েন্ট ক্লাব বসুন্ধরা কিংস। ম্যাচের শুরুতেই সাইফের জালে কিংসের বল, তবে অফসাইডের জালে বন্দি কিংসের গোল উৎসব। এরপর প্রথমার্ধে একের পর এক আক্রমণ ব্যর্থতার খাতায় শুধু কলমের কালি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ধার বাড়ে কিংসের খেলায়। ম্যাচের 52 মিনিটে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেসের মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন আর্জেন্টাইন রাউল অস্কার বেচেরা। এই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। ম্যাচের 52 মিনিটে জয়ের আনন্দ কিংসের হলেও ম্যাচ জমিয়ে তোলার কৃতিত্ব দিতেই হয় সাইফকে। আসলে অপ্রতিরোধ্য দলটি ফাইনালেও চেপে ধরে রাখে কিংসের রক্ষণকে। ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগে ওঠার পর এটি বসুন্ধরা কিংসের চতুর্থ ট্রফি জয়। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণীয় করে রাখতে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। এতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, ফ্রান্স, কেনিয়া, বাহরাইন, মরক্কো, ইউক্রেন, বেলারুশ, মালদ্বীপ, নেপাল সহ 200 দেশের অ্যাথলেট অংশ নেন। দূরপাল্লার এই দৌড় রোববার সকালে আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে সমাপ্ত হয় হাতিরঝিলে। প্রতিযোগিতায় এলিট ক্যাটাগরিতে ছেলেদের মধ্যে প্রথম হন মরক্কোর হিসাম লাকোহি, দ্বিতীয় হয়েছেন মরক্কোর আজিজ লাম্বাভি, তৃতীয় হয়েছেন কেনিয়ার জ্যাকব কিভেট। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ সহ অন্যরা। On that, if you haven't caught up with the latest series of Cobra Kai, oh, how good is it, season 3? 3 ওয়ানডে ম্যাচ সিরিজ ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। সকাল 10:30টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ক্যারিবীয় বাহিনী। বিমানবন্দর থেকে সরাসরি তারা হোটেল সোনারগাঁতে পৌঁছেছে, যেখানে তারা 3 দিন কোয়ারেন্টাইনে থাকবেন। এই সিরিজ দিয়ে 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশ দল। শেষ করব ভিন্ন ধরনের এক খবর জানিয়ে। মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিনের আগমন নিয়ে সিরিজের আদলে কেক তৈরি করেছে জার্মানির ডর্টমুন্ডের একটি বেকারি। এতে অভিভূত ক্রেতারা, পাশাপাশি কেনার জন্য ধুম পড়েছে তাদের মাঝে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। বিশ্বে করোনা মহামারী থেকে রক্ষা পেতে আগমন ঘটে ভ্যাকসিনের। এবার সেই ভ্যাকসিনের শেপে সিরিজ ইনজেকশনের মতো কেক তৈরি করেছে পশ্চিম জার্মানির ডর্টমুন্ডের বহু জনপ্রিয় এক বেকারি। সম্প্রতি অনেক দেশে এখন চলছে টিকা দেওয়ার কাজ, যদিও ভ্যাকসিনটি এখনো সব দেশে পায়নি, পাওয়ার লক্ষ্যে কাজ করছে। প্রথমে কিছুটা সংশয়ী ছিলাম, ভ্যাকসিন বিরোধীরা হয়তো এটি মেনে নেবে না। এরপর দেখলাম অনেক ক্রেতা বিষয়টি নিয়ে আগ্রহী হয়েছেন, কারণ এটি এমনই একটি ভ্যাকসিন যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা মুখরোচকও বটে। এবারই প্রথম নয়, গেল বছর সুপারমার্কেটের রোল ইস্যু কেনাকাটা নিয়ে আতঙ্ক তৈরি হয়। সে সময় সেই রোল টিস্যু আকারেও কেক তৈরি করে বেকারিটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। শেষ করব সন্ধ্যার সংবাদ। দর্শক, এই ছিল সন্ধ্যার সংবাদ আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।